বোধহয় দেওয়া যায়। 1954 সালে বহুরূপী সম্প্রদায় রক্তকরবীর অসামান্য একটা প্রযোজনা করেন। তার আগেও দু একবার রক্তকরবীর অভিনয় হয়েছে, কিন্তু এমন একটা সার্থকতা বা সিদ্ধির শীর্ষে বহুরূপীর এই প্রযোজনা চিহ্নিত হয় যে কোথাও আমাদের রক্তকরবী পাঠ বা রক্তকরবী চিন্তাকেও এই প্রযোজনা প্রবলভাবে প্রভাবিত করে। অর্থাৎ আমরা রক্তকরবী খুললে, পড়তে গেলেই শম্ভুবাবুর কণ্ঠস্বর, শুধু যারা আমরা চাক্ষুষ দেখেছি একাধিকবার, শুধু তারাই নন, বেতারেও একটা 1 ঘন্টার ভাষ্য, সেটা বারবারই সম্প্রচারিত হতো, অনেকেই শুনেছেন, বহুদিন ধরে শুনেছেন। করে কোথাও রক্তকরবীর একটা চিত্রণ, ব্যাখ্যা তৈরি করে দিয়েছিল, তার বাইরে আমরা প্রায় ভাবতে পারি। তাই 54 সাল থেকে এত বছর পরে এসে, অর্থাৎ প্রায় 70 বছর পেরিয়ে এসে, বারবারই মনে হচ্ছিল যে আমরা রক্তকরবীতে ফিরে যাই, রবীন্দ্রনাথের রক্তকরবী। আরো বিশেষ এই কারণে যে এই একবারে তার ওই সমৃদ্ধ সৃষ্টিকালের মধ্যে একটা লেখা 10 বার লিখেছেন। ছোটখাটো কাটাকুটি নয়, সংশোধন নয়, একেবারে আলাদা আলাদা করে লিখেছেন। নাটকের নাম পাল্টে গেছে, কখনো নাটকের নাম নেই, নাটকের চরিত্রের নাম পাল্টেছে, এমনকি একেবারে 10ম ভাষ্যে এসে শুরুটাই পাল্টে যায়, নতুন একটা চরিত্র আসে। আমি তার কথা আসি কেন বারবার এই একটা নাটক নিয়ে এমন প্রচন্ড সৃষ্টি যন্ত্রণা, নির্মাণ যন্ত্রণা প্রবণতা, এই প্রশ্নে আমি পেয়ে যাই। আর একটা অনুপ্রেরণা বলতে পারেন বা যাই বলতে পারেন, প্রথম প্রকাশ রক্তকরবী, সেটাও প্রকাশনার ইতিহাসে আমাদের দেশে তারও একটা বৈচিত্র্য আছে, বিশিষ্টতা আছে। প্রবাসী পত্রিকায় একটা ক্রোড়পত্র রূপে রক্তকরবী প্রথম প্রকাশ করে। তার 3 মাস আগে বিশ্বভারতী কোয়ার্টারলিতে রবীন্দ্রনাথের নিজের ইংরেজি অনুবাদে রেড ওলিয়ান্ডার্স প্রকাশিত হয়, একইভাবে ক্রোড়পত্র। এখন পত্র পত্রিকায় ক্রোড়পত্র ব্যাপারটা খুব সহজ হয়ে গেছে। বাকি পত্র পত্রিকায় 5 মিশিয়ে লেখার মধ্যে একটা আলাদা অংশ, তার আলাদা প্রচ্ছদ থাকে, তার আলাদা বর্ণবিন্যাস থাকে, আমরা অভ্যস্ত। কিন্তু 1924 সালে যখন রেড ওলিয়ান্ডার্স আর রক্তকরবী প্রকাশিত হচ্ছে ক্রোড়পত্র রূপে, আমি যেহেতু প্রকাশন সম্পাদনার সঙ্গে পেশাগতভাবে, ব্যক্তিগতভাবে বহুদিন ধরে যুক্ত, ভারতে অন্তত আমি এরকম কোন দৃষ্টান্ত খুঁজে পাইনি এখনো পর্যন্ত। অর্থাৎ কোথাও রবীন্দ্রনাথের মনে হয়েছিল, এর আগেও কিন্তু রবীন্দ্রনাথের উপন্যাস ধারাবাহিকভাবে পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে, একাধিক, কিন্তু কখনো সম্পূর্ণাঙ্গ এবং আলাদা একটা স্বতন্ত্র মহিমায়
স্বতন্ত্র রূপে তার অন্তর্গত হয়ে প্রকাশিত হয়। আমার বাল্য কৈশোর থেকে আমার বাবার সংগ্রহে আমি সেই রক্তকরবী এটা দেখেছি, বারবার দেখেছি। 100 বছরের উপর বয়স। আর লক্ষ্য করবে একেবারে ক্রমবদ্ধ, ওপরে রক্তকরবী কিন্তু নিচে লেখা আছে আশ্বিন প্রবাসী 1331, লেখা আছে যক্ষপুরী রাজপ্রাসাদের জালাবরণ, চিত্রশিল্পী শ্রী গগনেন্দ্রনাথ ঠাকুর। এই যে বিশিষ্ট, অর্থাৎ একে একটা স্বতন্ত্র মর্যাদা দেওয়া এই রক্তকরবীকে, তার গুরুত্বের সঙ্গে জড়িয়ে আর একটা ব্যাপার যেটা আমার আলোচনার, চর্চার, চিন্তার বিষয়। আপনারা জানেন যে রবীন্দ্রনাথ তাঁর পাণ্ডুলিপিতে বা পাণ্ডুলিপির বাইরে ছবি আঁকে। পাণ্ডুলিপির কাটাকুটি থেকে এখানে রক্তকরবীর পাণ্ডুলিপির একটা পৃষ্ঠার ছবি আছে, তার মধ্যে দেখবেন কাটাকুটি থেকে একটা ছবি তৈরি হয়, একটা দানবীয় ছবি তৈরি হয়, স্বতন্ত্রতার চরিত্র, স্বতন্ত্রতার সংজ্ঞা। কিন্তু নিজেকে 1928 সালের আগে চিত্রশিল্পী বলে কখনো দাবি করছেন না, চিহ্নিত করছেন। ওটা কিন্তু কাটাকুটি, আমি না শব্দ তৈরিও করছে। 1928 সাল থেকে চিঠিপত্রে লক্ষ্য করবেন নিজেকে চিত্রশিল্পী বলে বর্ণনা করছেন। 30 সালে বার্লিনে, মস্কোয়, প্যারিসে তাঁর ছবির প্রথম প্রদর্শন হচ্ছে এবং খুবই উত্তেজিত তাঁর ওই আত্মপ্রকাশে, নিজের অন্যায়। 24 সালে যদি ওই ভরসা, আত্মবিশ্বাস যদি থাকত, নিজেকে শিল্পী বলে যদি স্বীকার করতেন, তাহলে রক্তকরবী হয়তো পুরোপুরি চিত্রিত হতে পারত। রক্তকরবী লেখার কল্পনার মধ্যে রূপকল্প, চিত্রিত রূপকল্প, চিত্রময় রূপকল্প এমন ভাবে ছড়িয়ে না, পুরোটাকে ঘিরে আছে। সেই আবর্তের মধ্যে দিয়ে কিন্তু কথা, কাহিনী, নাটক সবটাই কিন্তু আবর্তিত হয়। অন্য সমস্ত নাটকের থেকে রক্তকরবীর চাঁদ আলাদা, কারণ রক্তকরবীর অন্তরে গভীরে ওই চিত্ররূপ বারবার প্রজ্বলিত হয়ে ওঠে, দীপ্ত হয়ে ওঠে, অর্থবহ হয়ে ওঠে। এর লেখাটাই চাঁদ। এবং সেইটি উপলব্ধি করেই নিজে শিল্পী মনে করেন না নিজেকে, গগনেন্দ্রনাথকে আহ্বান করেন এর প্রচ্ছদ বর্ণাতে। শুধু তাই নয়, আমি আমার রেড ওলিয়েন্ডার্সের কপিটা আনিনি, ছবিতে দেখাবো। রেড ওলিয়েন্ডার্সের জন্য গগনেন্দ্রনাথ আঁকতে বলে দুটো আলাদা ছবি, এবং রেড ওলিয়েন্ডার্সের পাতায় পাতায় গগনেন্দ্রনাথের সাদা কালো আঁকা ছবি। এই দিকটা আমার ওই দুটো বইয়ের সঙ্গে সাক্ষাৎ, ব্যাখ্যা, স্পর্শ আর
জড়িয়ে এই ভাবনাগুলো আমাকে তাড়িত করেছে। আর বহুরূপী রক্তকরবীর ঘোর কাটিয়ে মুক্তভাবে রক্তকরবীর একটা অন্য পাঠ, নতুন পাঠ, একবিংশ শতকের একটা পাঠ, সেই পাঠ করবার প্রবৃত্তি হয়। এইটা আমার ভূমিকা। আর এই ভূমিকা থেকে যেখানে আমি যাচ্ছি, একটা সময়, এই সময় পৃথিবীর ইতিহাস এমনভাবে আবর্তিত হচ্ছে এবং রবীন্দ্রনাথ তার দ্বারা তাড়িত হচ্ছে। 1924-এ 23-এ রক্তকরবী লেখা শুরু, প্রায় 1 বছরের মধ্যে 10টা ভাষ্য, 24 সালে প্রকাশ। লক্ষণীয় এটাও, কেন আমি বলবো, যে রক্তকরবী যখন প্রকাশ হচ্ছে তার 3 মাস আগে কিন্তু ও নিজের ইংরেজি অনুবাদে বিশ্বভারতী কোয়ার্টারলি লিটারারি ওরিয়েন্টালস প্রকাশ হচ্ছে। রবীন্দ্রনাথ চান যে এটা এখনই সারা পৃথিবীর কাছে পৌঁছক। তার জন্য কারুর দয়া, উৎসাহ, আগ্রহের জন্য আমি অপেক্ষা করতে প্রস্তুত নয়। ওই তারুণ্যকে নিজে অনুবাদ করছে এবং সেটা প্রকাশ হচ্ছে রক্তকরবী প্রকাশের 3 মাস আগে। এরও একটা গুরুত্ব আছে, একটা তাৎপর্য আছে। এবং এই তাৎপর্যের ইতিহাস, এই তালিমের ইতিহাস, এটা সূত্রপাত আমি ধরি 1899 সালের 31শে ডিসেম্বর মধ্যরাত্রের ঘণ্টাখানেক আগে। 2 শতাব্দীর সন্ধিক্ষণে, আক্ষরিক অর্থে সন্ধিক্ষণে, রবীন্দ্রনাথ একটা কবিতা লিখছেন। একটা কবিতা ওই মধ্যরাত্রে শুরু করে তারপরে 2-3টে দিন ধরে কয়েকটা কবিতা লিখে যান। সেই কবিতাগুলো আমি কয়েকটা কবিতাটা পরপর করে যাব। এইখান থেকে কিন্তু রক্তকরবীর শুরু হয়ে গেছে। নৈবেদ্যর 64 নম্বর কবিতা। শতাব্দীর সূর্য আজ রক্ত মেঘ নাচে অস্ত গেল, হিংসার উৎসবে আজি বাজে অস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদ রাগিনী ভয়ঙ্করী। দয়াহীন সভ্যতা নাগিনী তুলেছে কুটিল ফানা চক্ষের নিমিষে, গুপ্ত বিষদন্ত তার বলি তীব্র বিষে। স্বার্থে স্বার্থে বেঁধেছে সংঘাত, লোভে লোভে ঘটেছে সংগ্রাম, প্রলয় মন্থন ক্ষোভে ভদ্রবেশী বর্বরতা উঠিয়াছে জাগি পঙ্কসজ্জা হতে। লজ্জা শরণ ত্যাগী জাতি প্রেম নাম ধরি প্রচন্ড অন্যায় ধর্মের ভাষাতে যাকে বলের বন্যায়। অবিদল চিৎকারিছে জাগাইয়া ভীতি, শ্মশান কুকুরদের কাড়াকাড়ি ভীতি। স্বার্থের সমাপ্তি অপঘাতে, অকস্মাৎ পরিপূর্ণ স্ফীতি মাঝে দারুণ আঘাত বিদীর্ণ বিকীর্ণ করি চূর্ণ করে তারে কাল ঝঞ্ঝা ঝঙ্কারিত দুর্যোগ আধারে। একের স্পর্ধারে কভু নাহি দেয় স্থান দীর্ঘকাল নিখিলের বিরাট বিধান। স্বার্থ যত পূর্ণ হয় লোভ ক্ষুধা নয় তত তার বেড়ে ওঠে। বিশ্ব ধরাতল আপনার খাদ্য বলি না করি বিচার জঠরে পুরিতে চায়। বিভৎস আহার বিভৎস ক্ষুধারে করে নিত্যময় ইনাচ
তখন গর্জিয়া নামে তব রুদ্রবাজ। ছুটিয়াছে জাতি প্রেম মৃত্যুর সন্ধানে, বাবি স্বার্থ তরি গুপ্ত পর্বতের পানে। একটা কবিতা বাদ দিয়ে দুটো তিনটে কবিতা বাদ দিয়ে তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের করে অর্পণ করেছ নিজে, প্রত্যেকের পরে দিয়েছ শাসন ভার এ রাজাধিরাজ। সেগুলো সম্মান তব, সেগুলো কাজ নমিয়া তোমার যেন শিরোধার্য করি সবিনয়। তব কার্যে যেন নাহি ডরি প্রভু কারে। ক্ষমা যেটা ক্ষীণ দুর্বলতা রুদ্র, নিষ্ঠুর যেন হতে পারি কথা তোমার আদেশে। যেন রসনায় মম সত্য বাক্য ঝুলি উঠে খড়খড়গ সম তোমার ইঙ্গিতে। যেন রাখি তব মান তোমার বিচার আসনে লয়ে নিজ স্থান। অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে দৃঢ় সমতলে। একটা কবিতা পড়ে, চিত্ত যেটা পয়শূন্য, উচ্চ যেটা শীত, জ্ঞান যেটা মুক্ত, যেটা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণ তলে দিবস শব্দ দিবস দ্বারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেটা বাক্য হৃদয়ের উৎসব হতে উচ্ছ্বসে ওঠে, যেটা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। যেটা তুচ্ছ আচারের মরুবালু রাশি বিচারের স্রোত পথ ফেলে নাই গ্রাসী। পৌরুষে করেন শতভা নিত্য যেথা তুমি সর্ব কর্ম চিন্তা আনন্দের নেতা। নিজ হস্তে নিত্যয় আঘাত করি দিত ভারতের সেই স্বর্গে করজাগরিত। এই কবিতাগুলো লিখছেন 2 শতাব্দীর সন্ধিক্ষণে। লিখে ক্ষান্ত হন না, শুধু লিখে কটা কবিতা। আপনারা জানেন যে 1914 সালে প্রথম মহাযুদ্ধ শুরু হয়, তার 14 বছর আগে এই কবিতাগুলো লিখছে পরপর। অর্থাৎ একটা কালো চেতনা, একটা কালো ভার, তার প্রভাবে এই কবিতাগুলোর ধারা উন্মুক্ত হয় এবং কবিতাগুলো পরপর লেখা হয়েছে। প্রথম মহাযুদ্ধ বেঁধে গেছে 1914 সালে। 1916-17 বছর রবীন্দ্রনাথ ন্যাশনালিজম নামে এক গুচ্ছ প্রবন্ধ কিংবা বলতে পারেন ভাষণমালায় রচনা করে চীনে, জাপানে আরো অন্য দেশে বলতে থাকে, ভাষণ দান করতে থাকে। এবং যেহেতু ওই জাতি প্রেম নাম ধরে যে প্রচন্ড অন্যায়কে উনি ওই 2 শতাব্দীর সন্ধিক্ষণে ধিক্কার দিয়েছেন, সেই ধিক্কারকে উনি আরো তীব্র করে, আরো ব্যাখ্যা করে, আরো বিশ্লেষণ করে উচ্চারণ করছেন। প্রতিবাদ জমা হচ্ছে, জাতীয়তাবাদীরা প্রতিবাদ করছে বিভিন্ন দেশে। উনি অপমানিত করছেন, আঘাত পাচ্ছেন, বলা থামাচ্ছেন। 1917 সালে নিজে উদ্যোগ নিচ্ছেন। প্রথম মহাযুদ্ধ চলছে তখন, জাতি প্রেমের ওই দাপট তখন অব্যাহত। তারই মধ্যে প্রকাশককে বলছেন ওই ভাষণগুচ্ছ ইংরেজিতে প্রকাশিত হোক। তার উদ্যোগ নিজে গ্রহণ করছে। 17 সালে প্রকাশিত হচ্ছে ন্যাশনালিজম বই।
তার শেষে এই কবিতাগুলো যেগুলো আমি পড়ে শোনালাম সেইগুলোকে যুক্ত করে ইংরেজিতে একটা নতুন কবিতা লিখছেন। এই কবিতাগুলোর ছত্রগুলোকে আরো তীব্র করে এবং এইবার এগুলোকে যুক্ত করেছেন, একটা কবিতার মধ্যে নিয়ে এসেছেন। নাম দিচ্ছেন দ্য সানসেট অফ দ্য সেঞ্চুরি। বন্ধনীর মধ্যে লিখছেন written in the Bengali on the last day of the last century. নিজে সেটাকে চিহ্নিত করেছেন সবাই মুহূর্তটা। The last sun of the century sets amidst the blood-red clouds of the west and the whirlwind of hatred. The naked passion of the self-love of nations in its drunken delirium of greed is dancing to the clash of steel and the howling verses of vengeance. The hungry self of the nation shall burst in a violence of fury from its own shameless feeding, for it has made the world its food, and licking it, crunching it, and swallowing it in big morsels, it swells and swells till in the midst of its unholy feast descends the sudden heaven piercing its heart of Christus. The crimson glow of light on the horizon is not the light on the dawn of peace, my motherland. It is a glimmer of the funeral fire, burning to ashes the vast flesh, the self-love of the nation, dead under its own excess. ওই কবিতাগুলোকে যুক্ত করে একটা নতুন কবিতা, এটা কিন্তু আরো তীব্র। এবং উনি 1899 সালের ওই মধ্যরাত্রে, 31 ডিসেম্বরের মধ্যরাত্রে যে ভবিষ্যৎকে কল্পনা করেছিলেন সেটা আজকে প্রত্যক্ষ, আরো বিভৎস। সেই জন্যে আরো তীব্র ভাষায় ওই ক্ষুধা, নীলাজ ক্ষুধা, গ্রাস করার ক্ষুধা, সেই ক্ষুধাকে ধিক্কার দেন এবং বলেন, it has made the world its food, and licking it, crunching it, and swallowing it in big morsels. এর নির্মমতা, অমানুষিকতা তাকে চিনতে হবে। এটা 1917 সাল। আর 1923, 1924 লিখছেন রক্তকরবী। এই ক্রমান্বয়তার ধারাকে রক্তকরবী একটা বিচ্ছিন্ন ঘটনা। ওই তাড়না সেটাকে তার পূর্ণতায়, তার গভীরে গিয়ে চিহ্নিত করতে চান রবীন্দ্রনাথ। তাই ওই প্রচন্ড প্রয়াস, অতখানি কষ্ট, ক্লেশ এই রচনা নির্মাণে, এবং এই নির্মাণ কালে সারা পৃথিবী যে চেহারাটা উনি দেখছেন, সেই চেহারাটা দেখতে দেখতে কোথাও রবীন্দ্রনাথ, আমার মনে হয় আমার এই নবপাঠে এই যোগসূত্রটা, রক্তকরবীর এই কালো পটভূমিটাকে যখন আমি ধরতে পারি, এর প্রবাহটাকে যখন দেখি, যার তুঙ্গ মুহূর্তে রক্তকরবীর উত্থান, উদয়। মনে রাখবেন যে 23 সাল 24 সালে এক বছরের মধ্যে রক্তকরবী লেখা হচ্ছে, ঠিক সেই সময় 23-24 সালে পৃথিবীর সমস্ত ভাষায় একটা ইতালীয় শব্দ সেটা প্রবেশ করছে।
আজও থেকে গেছে পৃথিবীর সমস্ত ভাষা একটি ইতালীয় শব্দ, ফাসিস্তি। এই শব্দটা পৃথিবীর ভাষায় যোগ করেছিলেন বেনিতো মুসোলিনি। ফাসিস্তি ইতালীয় ভাষায় ফাসেস বলে একটা শব্দ ছিল, পুরনো শব্দ। শব্দটার মানে ছোট ছোট লাঠি, সেগুলোকে গাঁট বেঁধে বাঁধা একসঙ্গে, 7টা কি 8টা ছোট লাঠি। এইটা দিয়ে প্রচন্ডভাবে মারা যায়, মানুষকে পীড়ন করা যায়, ভয়ঙ্কর কোথাও। আর ফাসিস্তি দল যখন তৈরি করছেন মুসোলিনি, তখন দলের প্রতীক হিসেবে তিনি যে ছবিটি আঁকিয়েছিলেন, ওই গাঁটবদ্ধ ছোট লাঠি, তার উপরে 2 ডানা মেলে দেওয়া এক শিকারী ঈগল পাখি। ফাসিস্তি বা ফাসিবাদের লক্ষ্য কি বুঝতে পারছে। এইটারও কিন্তু উত্থান ওই সময় 23-24 সারা পৃথিবীর মোছরা কেন জানতেন এটা কথা। একটা সময় ভুল বুঝে এই ফাসিস্টদের খপ্পরেও পড়েছিলেন রবীন্দ্রনাথ। সে আরেক আমি তার মধ্যে আজকে যাব, কিন্তু এই বিভীষিকা সম্পর্কে উনি সচেতন 23-24, এবং সারা পৃথিবী সচেতন তখন 24-এর দশকে। কারণ প্রথম মহাযুদ্ধ 18 সালে শেষ হয়েছে, আর 23 সালে ফাসিবাদের অভ্যুত্থান আরেকটা যুদ্ধের দিকে অবধারিতভাবে পৃথিবী নিয়ে চলেছে। আরো একটা জিনিস মাথায় রাখবেন, পৃথিবীতে বহু যুদ্ধ হয়েছে। যুদ্ধের ইতিহাস যখন আমরা পড়ি, পৃথিবীর ইতিহাস যখন আমরা পড়ি, এই যুদ্ধে যখন আমরা উল্লেখ করি, একটা স্থান নামের সঙ্গে যুদ্ধটা জড়িয়ে যায়। কুরুক্ষেত্রের যুদ্ধ, লঙ্কার যুদ্ধ, পানিপথের যুদ্ধ, পলাশির যুদ্ধ, ওয়াটারলুর যুদ্ধ, স্থান নামের সঙ্গে যুক্ত যুদ্ধ। পৃথিবীতে কখনো কোনো বিশ্বযুদ্ধ ঘটেনি এর আগে। পৃথিবীর প্রথম বিশ্বযুদ্ধ, একসঙ্গে অনেকগুলো দেশ যুদ্ধে লিপ্ত, একই দেশ নানা দেশের সঙ্গে যুদ্ধে লিপ্ত, পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে। পৃথিবীর ইতিহাস আগে কখনো ঘটে, প্রথম বিশ্বযুদ্ধ। আরো একটা দিক খেয়াল করবে, আরেকটা বৈশিষ্ট্য এই বিশ্বযুদ্ধে। পৃথিবীতে অতীতে যত যুদ্ধ হয়েছে, মানুষের মানুষের যুদ্ধ তো শেষ পর্যন্ত, যে সমস্ত অস্ত্র নিয়ে যুদ্ধ হয়েছে, সেই অস্ত্রগুলোর একটা ইন্দ্রিয় বৃত্তের মধ্যে কিন্তু সেই অস্ত্রের চলাচল, তীর্ধনুক বলুন, বর্ষা বলুন, কামানে গোলা বলুন, যাই বলুন, সবই কিন্তু যে মারে আর যে মরে, যে মার খায়, তারা কিন্তু একটা ইন্দ্রিয়গত বৃত্তের মধ্যে, তারা অন্তত দেখতে পায়, আঁচ পায়, শুনতে পায়, গন্ধ পায়, খুব কাছাকাছি চলে আসে প্রায়। এইরকমই তো সব যুদ্ধ। এই প্রথম পৃথিবীতে একটা যুদ্ধ, যাতে বোমারু বিমান আকাশ পথে উড়ে যায়, বোমা বর্ষণ করে। এখন এই ছবিটা কত সহজ হয়ে গেছে না আমাদের কাছে। চলচ্চিত্রে আমরা দেখি সুদূর আকাশে
ছোট্ট খেলনার মতো একটা বিমান উড়ে যাচ্ছে, টুকটুক করে কি যেন তার থেকে পড়ে, আর পরের দৃশ্যে আমরা দেখি বিধ্বস্ত গ্রাম শহর, কত বিপদ মানুষ, মৃতদেহের স্তূপ, বিধ্বস্ত নগরী, চোখে অ্যাকশন, এক মুহূর্ত। কিন্তু পৃথিবীর ইতিহাসে প্রথম এটা ঘটছে ওই প্রথম বিশ্বযুদ্ধ। মানুষের বিবর্তনের ইতিহাসটা আমরা বলি, যে মানুষ বা মানুষের পূর্বপুরুষেরা হামাগুড়ি, তারা সোজা হয়ে দাঁড়াতে শিখলো, হাঁটতে শিখলো, শরীরটা পাল্টালো, মানুষ হলো। আমরা সভ্যতার পরিমাপ করি, দণ্ডায়মান মানুষকে করি। প্রথম বিশ্বযুদ্ধে বিমান আক্রমণ, সুদূরবর্তী কামানের গোলা বর্ষণ, তার ফলে মানুষকে মাটিতে গর্ত খুঁড়ে তার মধ্যে নেমে গিয়ে আশ্রয় নিতে হতো শরীর বাঁচানোর জন্য। চার্লি চ্যাপলিনের গ্রেট ইকুয়েটর আপনারা সকলেই দেখেছেন বলে হচ্ছে, তার প্রথম দৃশ্যে মনে করত, দ্বিতীয় দৃশ্যে, প্রথম দৃশ্যে বোমারু বিমান, দ্বিতীয় দৃশ্যে ট্রেঞ্চের মধ্যে খাদের মধ্যে নেমে যাচ্ছে এক এক করে মানুষ, চ্যাপলিন আছে। যুদ্ধের চরিত্র পাল্টে গেল, ইতিহাসকে পাল্টে দিচ্ছে কিন্তু যুদ্ধের চরিত্র। এই প্রথম বিশ্বযুদ্ধে সেই যুদ্ধ দেখতে দেখতে সেই যুদ্ধের সাক্ষী লক্ষ্য করছেন যে এই যুদ্ধের মূলে কিন্তু একদিকে জাতি প্রেম নাম ধরি প্রচন্ড অন্যায়, আর একদিকে স্বার্থে স্বার্থে বেঁধেছে সংঘাত, লোভে লোভে বেঁধেছে সংঘাত। এই সময়টাতে লগ্নি পুঁজি তার প্রবল ক্ষমতার উত্থান পৃথিবী জুড়ে, এবং আরো রসদ, আরো ধন তার লোভে, সেই স্বার্থেই কিন্তু বিশ্বযুদ্ধের এই বিভৎস। এবং যুদ্ধের সঙ্গে সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তিও একটা বিস্তার ঘটে। যেমন ওই আকাশচারী বোমারু বিমান বিজ্ঞানের আবিষ্কার, প্রযুক্তির আবিষ্কার, আরো অস্ত্রচারী জিতবার জন্য এক দেশের হাতে, এক রাষ্ট্রের হাতে যে অস্ত্র অন্যদের থাকবে না, বিজ্ঞানকে আরো বলবতী করে তোলা যুদ্ধের জন্য। বিজ্ঞানীর গুরুত্ব বাড়ছে, প্রযুক্তি বিজ্ঞান, যুদ্ধের প্রয়োজন, স্বার্থের প্রয়োজন, লোভের প্রয়োজন, পুঁজির প্রয়োজন, আরো পুঁজি চাই, আরো পুঁজি থেকে লাভ চাই। এবং এইকে আর শুধু কথা দিয়ে, তর্ক দিয়ে, ভাষণ দিয়ে রোধ করা যাবে না। মানুষের চেতনা আরো গভীরে প্রবেশ করতে পারে। এবং এটা কোথাও ঠিক রবীন্দ্রনাথকে যেরকম তাড়িত করছে, ওই 1898 31 ডিসেম্বর মধ্যরাত্র থেকে প্রথম বিশ্বযুদ্ধ পিকে দেশ দেশান্তরে ওই ভাষণমালা গানের মধ্য দিয়ে, তেমনি সারা পৃথিবী লেখক শিল্পী সমাজকে তাড়িত করছে। ছবি আঁকা, চিত্রণে, শিল্পকলা, ভাষার পাল্টে যাচ্ছে, প্রবল ভাবে পাল্টে যাচ্ছে এই 20 দশক জুড়ে। আমি সেই সময়টাকে
যেখানে শিল্পীরা, লেখকেরা হাত মেলাচ্ছে, নিজেদের কলা ভাষাগুলোকে সংযুক্ত করছে, তার একটা সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরব এবং সেই ইতিহাস থেকে আমি রক্তকলবিতে প্রবেশ করব। কেন রক্তকলবি 24 সালে একটা অন্য জাতির নাটক হয়ে গেল? কেন গগনেন্দ্রনাথকে আহ্বান করছেন রবীন্দ্রনাথ যে কথাতে সব কথা বলা হলো না, ছবি আসুক, আরো মূর্ত হোক আমার পাঠকদের কাছে, আমি 10বার চেষ্টা করবো সব বলা। ডাক দিচ্ছেন গগনেন্দ্রনাথ। কেন এটা হয়? এর একটা আন্তর্জাতিক পথ খুব সংক্ষেপে সামান্য কয়েকটা ছবির মধ্য দিয়ে আমি দেখাবার চেষ্টা করব। প্রথমেই বলে নিই যে আমি এই সময়ে দুটো বিশ্বযুদ্ধের অন্তর্বর্তীকালে 4 জন শিল্পীকে বেছে নিয়েছে। অন্য শিল্পীদেরও কাছে যেত, আমার একটু বিশেষ হয়তো এদের সঙ্গে ভালোবাসাবাসীর জায়গা আছে বা আরেকটু গভীর করে এদের ছবির চর্চা করেছে বলে 4 জন শিল্পীকে বেছেছি। তাদের সংক্ষিপ্ত পরিচয় আমি দেবো আস্তে আস্তে। 4 জন শিল্পীর মধ্যে সংক্ষেপে একটু বলে তারপরে চলে আসছি। 3 জন জার্মান শিল্পী, একজন ফরাসি শিল্পী। 3 জন জার্মান শিল্পীর মধ্যে একজনের নাম অটো ডেক্স, একজনের নাম গেওর্গে গ্রোস্ট, তৃতীয় জনের নাম কেটে কোলভেটস, নারী শিল্পী। আর ঘটনাচক্রে যেটা বলছিলাম একটু আগে, যে 1930 সালে যখন রবীন্দ্রনাথের ছবির প্রথম বিভিন্ন দেশে প্রদর্শনী হচ্ছে, বার্লিনে রবীন্দ্রনাথের প্রদর্শনী দেখতে এসেছেন কেটে কোলভেটস। রবীন্দ্রনাথকে চিঠি লিখছেন খুব উচ্ছ্বসিত হয়ে, সম্মানিত বোধ করেছেন যে কেটে কোলভেটস ওর ছবি দেখতে এসেছেন। তাই ধরে নিচ্ছি যে কোলভেটসের ছবির সঙ্গে ওর অন্তরঙ্গ পরিচয় ছিল। আর শেষ যে শিল্পীর কাজ দেখাবো তা হবে কাজ ফ্রান্সের।